অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না বললেন তারেক রহমান। সংস্কারের পথ ধরে নির্বাচনের রোডম্যাপে ওঠার আশাবাদ। সংস্কার কার্যক্রমের পথ ধরে নির্বাচনী রোডম্যাপে উঠবে আমাদের প্রিয় বাংলাদেশ। সুতরাং আসুন আমরা সবাই কাজের মাধ্যমে জনগণের বিশ্বাস, জনগণের ভালোবাসা অর্জন করি। সংস্কার কর্মসূচিতে আরো $2 বিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি বিশ্ব ব্যাংকের। সহজ ও বাস্তবায়নযোগ্য শর্ত চান অর্থ উপদেষ্টা। কর্মকর্তারা সঠিক তথ্য প্রকাশ করতে পারেননি বললেন দেবপ্রিয় ভট্টাচার্য। 2 মাসের মধ্যে অর্থনীতির শ্বেতপত্র প্রকাশের আশা। আলাদা হত্যা মামলায় মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত ও শাহরিয়ার কবিরের 7 দিন করে রিমান্ড মঞ্জুর। আরো 3 দিনের রিমান্ডে মেনন। এবং বাংলাদেশে যা ঘটছে তা অভ্যন্তরীণ বিষয় বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দুদেশের সম্পর্ক আরো এগিয়ে নেওয়ার আশা। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন AKSTMT বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন ন্যান্সি। এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না, আর তারা নিজেরাই যেন ব্যর্থতার কারণ না হন সেদিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর নয়াপল্টনে আয়োজিত গণসমাবেশে সরকার অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা না নিলে পলাতক স্বৈরাচার সুযোগ নেয়ার চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা জানান তিনি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে গণতন্ত্র রক্ষায় মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজন করা হয় জনসমাবেশ। দুপুর 2টায় জনসমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে জনসভাস্থল। ব্যানার, ফেস্টুন আর মাথায় নানা রঙের ক্যাপ পরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভায় সামিল হন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। গানে গানে মঞ্চ মাতিয়ে তোলে শিল্পীরাও। সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রকে যারা বিপথে নিতে চায় তাদের রুখে দিতে হবে। আবার বিপথে নিতে চায়, লুট করে নিতে চায়, সেখানে আপনারা অবশ্যই রুখে দাঁড়াবেন। এই সরকারের যারা দায়িত্বে আছে তাদেরকে অনুরোধ করতে চাই, এখনো আমলাদের মধ্যে, সরকারের মধ্যে সেই ফ্যাসিবাদী সরকারের অনেক প্রচারটা অবস্থান করছে। তারা সমস্ত যে প্রচেষ্টা আমাদের গণতন্ত্রে ফিরে যাওয়ার, সেই বাংলাদেশকে ফ্যাসিড মুক্ত করবার, সেটাকে নস্যাৎ করবার জন্য তারা এখনো বসে আছে চক্রান্ত করছে। পূর্ব ঘোষণা অনুযায়ী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত হন ভার্চুয়ালি। প্রধান অতিথির বক্তব্যে বলেন, অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না। সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা, বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিকামী জনগণের ব্যর্থতা। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। দেশে বিদেশে থেকে নানা রকমের উস্কানিতেও জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেবে না। তবে অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায়, সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকার অগ্রাধিকার ভিত্তিতে এজেন্ডা ঠিক করতে না পারলে পলাতক স্বৈরাচার সুযোগ নেয়ার চেষ্টা করতে পারে। অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই বেশ কিছু ক্ষেত্রে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। তবে আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার এজেন্ডা সেটিং এর ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তি নির্ধারণ করতে না পারলে গণ অভ্যুত্থানের সাফল্য ব্যাহত করতে ষড়যন্ত্রকারী নানা চক্র সুযোগ গ্রহণ করতে পারে এবং এরই ভিতর এর কিছু কিছু আলামত আমরা দেখতে পাচ্ছি। এ সময় নেতাকর্মীদের আচরণে গুণগত পরিবর্তনের মাধ্যমে আগামীর রাষ্ট্রনেতৃত্বের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনগণের কাঙ্ক্ষিত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার এই যাত্রা পথে বাংলাদেশের পক্ষের শক্তিকে আরো কিছু পথ পাড়ি দিতে হবে। তবে সেই পথ অবশ্যই নয় সন্ত্রাস, সংঘর্ষ, প্রতিশোধ
কিংবা প্রতিহিংসা, বরং সেই পথ হবে ধৈর্য, সহনশীলতা এবং সমঝোতা। জনগণ সব ক্ষমতার উৎস স্মরণ করিয়ে দিয়ে সংস্কারের পথ ধরে নির্বাচনের রোডম্যাপে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাবে বলেও প্রত্যাশার কথা জানান তারেক রহমান। সংস্কার কার্যক্রমের পথ ধরে নির্বাচনী রোডম্যাপে উঠবে আমাদের প্রিয় বাংলাদেশ। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সময় সে তো বয়ে যায়, সময়ের সাথে মিষ্টি এক বন্ধন। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই স্বাদে, একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। এদিকে বিএনপির সমাবেশ ঘিরে মঙ্গলবার পল্টন ও আশপাশের এলাকায় ঢল নামে নেতাকর্মীদের। এতে অংশ নিয়ে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার উপর গুরুত্ব দেন দলটির শীর্ষ নেতারা। অন্তর্বর্তী সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় না থাকার কথাও স্মরণ করিয়ে দেন তারা। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ ঘিরে সকাল থেকে রাজধানীর নয়াপল্টনে আসতে শুরু করেন নেতাকর্মীরা। তীব্র রোদ উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমবেত হন নেতাকর্মীরা। হাতে দলীয় ও জাতীয় পতাকা, ব্যানার এবং ফেস্টুন নিয়ে অংশ নেন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মাথায় হলুদ এবং লাল রঙের ক্যাপ পরেও নেতাকর্মীরা আসেন সমাবেশে। তাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো পল্টন এলাকা। সমাবেশ ঘিরে কার্যালয়ের সামনে তৈরি করা হয় অস্থায়ী মঞ্চ। সেখানে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা সহ সিনিয়র নেতারা। এ সময় বক্তব্যে সব নেতাকর্মীরা প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। বিএনপির ইতিহাস হচ্ছে গণতন্ত্রের ইতিহাস, বিএনপির ইতিহাস হচ্ছে জনগণের অধিকার আদায়ের ইতিহাস। জনগণ, ছাত্র জনতা তাদের যে মূল যে ম্যান্ডেট সেটা স্পষ্ট ভাষায় উল্লেখ করতে হবে। এদিকে সমাবেশ ঘিরে নয়াপল্টনের আশেপাশের এলাকা ও অলিগলিতে অবস্থান নেন ঢাকার আশেপাশের জেলা থেকে আসা নেতাকর্মীরা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়নে চলতি অর্থ বছরে বাংলাদেশকে $2 বিলিয়ন নতুন ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্ব ব্যাংক। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাতে এই আশ্বাস দেন বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখ। এই অর্থ সংস্কার বন্যার ক্ষয়ক্ষতি উত্তরণ, জলবায়ুর অভিঘাত সহ স্বাস্থ্য উন্নয়নে ব্যবহার করা যাবে। 15 বছরে চরম অপশাসনের পর নতুন যাত্রার বিশ্ব ব্যাংকে বাংলাদেশের পাশে থাকবে বলে আশাবাদ জানান উপদেষ্টা। শেখ হাসিনার দীর্ঘ স্বৈরশাসনে পাচার হওয়া অর্থ ফেরাতে বিশ্ব ব্যাংকে প্রযুক্তিগত সহায়তা চান তিনি। এ সময় ঢাকার দেয়ালে তরুণদের আঁকা গ্রাফিতি ও মুরাল দেখে তার মুগ্ধতার কথাও জানান বিশ্ব ব্যাংক কান্ট্রি ডিরেক্টর। এদিকে বিশ্ব ব্যাংকের কাছে বাস্তবায়নযোগ্য ও সহজ শর্তে সহায়তা চেয়েছে সরকার, এমনটাই জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা শেষে এ কথা জানান তিনি। বলেন, আর্থিক খাত সংস্কার এবং বাজেট সহায়তা হিসেবে বাংলাদেশকে $100 কোটি ঋণ সহায়তা দেবে বিশ্ব ব্যাংক। এক্ষেত্রে সবকিছুই যাতে সহজ এবং বাস্তবায়নযোগ্য হয় সে বিষয়ে আলোচনা হয়েছে। মূলত জ্বালানি খাতে ব্যবহারের জন্য 2 কিস্তিতে এই অর্থ চেয়েছে অন্তর্বর্তী সরকার। তবে এই ঋণ পেতে 3টি শর্ত দিয়েছে বিশ্ব ব্যাংক। আমাদের লিকুইডিটি সাপোর্টের ব্যাপারে কথা বলেছি, ওগুলো ওরা দিতে মানে সম্মত হয়েছে। আমি আরো ফার্দার কথা বলবো। মোটামুটি ইতিবাচক, ওরা আসছে ওপেন মাইন্ড এবং আরো ডিসকাশন হবে। এমন দেবে না যে আমরা এটা বাস্তবায়ন করতে পারবো না, আবার টাকাও দেবে না। সোজাসুজি বলেছি, আমাদের যে সংস্কারের জন্য বা অর্থনৈতিক উন্নয়নের যে সমস্ত জিনিস বাস্তবায়নযোগ্য হয় সেই কতগুলো অ্যাকশন আমাদেরকে দেবে। আগামী 2 মাসের মধ্যে দেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রকাশের আশা জানিয়েছেন এই সংক্রান্ত কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। দেশের অর্থনীতির 0 পয়েন্ট খুঁজে বের করার কাজ চলছে জানিয়ে তিনি বলেন, এর ভিত্তিতে সংস্কার কাজ শুরু করা যাবে। বিদায়ী সরকারের চাপে কর্মকর্তারা সঠিক তথ্য প্রকাশ করতে পারেননি বলেও জানান তিনি। ফজলে আদিত্যের রিপোর্ট।
রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনে বৈঠক করে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। এতে অংশ নেয় 24টি সরকারি প্রতিষ্ঠান ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলে কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আজকে 24টি সরকারি বিভিন্ন মন্ত্রণালয় এবং প্রতিষ্ঠান আজকে উপস্থিত ছিলেন। তাদের সাথে আমরা খুবই খোলামেলাভাবে আলোচনা করেছি। আমাদের দিক থেকে যে সমস্ত চাহিদা আছে সেটা একদিকে যেমন হলো তথ্য উপাত্তের হালনাগাদ পরিস্থিতি কি আছে, ওনাদের কাছে এমন কিছু আছে কিনা যেগুলি ওনারা এতদিন ওনারা প্রকাশ করতে পারেন নাই, এবং ওনারা যদি আগামী দিনে তথ্য উপাত্তকে আরও সঠিকভাবে দেওয়ার জন্য কি কি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে সেগুলি সম্বন্ধে কোনো পরামর্শ থাকে, সেগুলি আমরা শুনেছি। জিডিপি, জাতীয় আয়, মুদ্রাস্ফীতি সহ বিভিন্ন বিষয়ে প্রাক্কলনের ভিত্তি দুর্বল উল্লেখ করে তিনি বলেন, শ্বেতপত্রে বিস্তারিত তুলে ধরা হবে। আগামী দিনে এই সমস্ত তথ্য উপাত্তের ভিত্তিতে আমাদের অংশীজনের সাথে যে আলোচনাগুলো হচ্ছে অব্যাহত থাকবে আগামী 1 মাস ধরে, সেগুলোতেও আমরা এইগুলি ব্যবহার করব এবং ওটার সঠিকতা যাচাইও আমরা মানুষের মনের ভিতর থেকেও কথার ভিতর থেকেও আমরা বের করে নিয়ে আসব। যেই সমস্ত প্রাক্কলনগুলো করা হয় সেই প্রাক্কলনগুলোর বস্তুগত ভিত্তি অত্যন্ত দুর্বল। অনেক সময় যারা প্রাক্কলন তৈরি করেছেন তারা অসহায় বোধ করেছেন, ওই প্রাক্কলন দিতে বাধ্য হয়েছেন। এই কথাটা অনেক বড়ভাবে এসেছে। জ্বালানি সংক্রান্ত চুক্তিসহ সব ধরনের চুক্তির মূল নথি পর্যালোচনার পরিকল্পনাও জানান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সরকারের সমস্ত মন্ত্রণালয় আমাদের তথ্য উপাত্ত দিয়ে সাহায্য করতে বাধ্য। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। ৭১ টেলিভিশনের সিও মোজাম্মেল হক বাবু, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত ও ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে 7 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। আলাদা হত্যা মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে দেয়া হয় আরও 3 দিনের রিমান্ড। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে মঙ্গলবার আরও একটি মামলা হয়েছে। হাসান মাহমুদের রিপোর্ট। মঙ্গলবার সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয় ৭১ টিভির সিইও মোজাম্মেল বাবু, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে। রাজধানীর রমনা মডেল থানা ও ভাসানটেক থানায় দায়ের করা পৃথক হত্যা মামলায় 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে প্রত্যেকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ। কাদের কারণে এই হত্যা সংঘটিত হয়েছে এই সব বিষয়গুলিকে আরো সামনে আনার জন্য, তদন্ত করার জন্য তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে আসামিদ্বয়ের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আমরা বলেছি যে রিমান্ড নেওয়ার মতো কোনো উপাদান বা গ্রাউন্ডস নেই, শুধু মিথ্যা মামলায় উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং হয়রানি করার জন্য এই মামলায় রিমান্ড চাওয়া হয়েছে। এদিকে যাত্রাবাড়ির ইমরান হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে 3 দিনের রিমান্ড আদেশ দিলেও অসুস্থতা বিবেচনায় তা স্থগিত করেন আদালত। এদিন রিমান্ড শেষে শাহবাগ থানার আরও একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে। জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড চাইলে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। কিভাবে গণতন্ত্রকে হত্যার জন্য তারা এই সারা দেশে ঢাকা সহ একযোগে হত্যাযজ্ঞ চালানোর চেষ্টা করেছিল। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনে 5 দিনের রিমান্ডের প্রেয়ারের বিষয়ে সুস্পষ্ট মতামত নিয়ে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে মিরপুরে শাহাদাত হোসেন নামে এক আন্দোলনকারী হত্যার ঘটনায় তার মা শেখ হাসিনা সহ 82 জনের নামে সিএমএম কোর্টে মামলার আবেদন করেন। পরে মিরপুর থানাকে মামলার এফআইআর করার আদেশ দেন আদালত। শাহাদাত হোসেন নামের উনার হাজবেন্ড পুলিশের গুলিতে সে মারা যায়। যাবতীয় তথ্য উপাত্তের ভিত্তিতে বিজ্ঞ MM 10 আদালতে মামলাটা দায়ের করি। বিজ্ঞ আদালত মামলার শুনানির পরে ডাইরেক্ট এফআইআর হিসাবে নেওয়ার জন্য মিরপুর থানাকে আদেশ দিয়েছে। এদিকে আশুলিয়ায় ছাত্র জনতাকে হত্যার পর লাশ পুড়িয়ে দেবার মামলায় ঢাকার জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহেল কাফিকে আরও 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। মাথার উপর রয়েছে 48 বছরের সাজা, এরপরও বীর দর্পে চলেন অরিয়ন গ্রুপের মালিক ওবায়দুল করিম, যার খেলাপি ঋণের পরিমাণ 11,500 কোটি টাকা। ঘুষ দেওয়ার জন্য গড়েছিলেন আলাদা কোম্পানি, আর এত দুর্নীতি ও অপরাধ করেছেন স্বৈরাচার সরকারের প্রভাবশালী নেতাদের কোম্পানির শেয়ার দেওয়ার মাধ্যমে। শাহাদাত নিশাদের অনুসন্ধানী প্রতিবেদন।
শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর 1996 সালে উত্থান হয় ওরিয়ন গ্রুপের মালিক ওবায়দুল করিমের। ঘুষ, দুর্নীতি, অর্থ আত্মসাৎ, প্রতারণা ও জালিয়াতির কারণে 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার আমলে 3 মামলায় 48 বছরের কারাদণ্ড হলেও বিশেষ ক্ষমতায় জেলে যেতে হয়নি তাকে। 2009 সালে হাসিনা সরকার আবারও ক্ষমতায় এলে নিজেকে বাঁচাতে মন্ত্রী, এমপি সহ প্রভাবশালী নেতাদেরকে কয়েকটি প্রতিষ্ঠানের অংশীদার করেন, যাদের ব্যবহার করে 7টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের নামে 7,000 কোটি টাকা লোপাট করে ওরিয়ন গ্রুপ। এই 7 বিদ্যুৎ কেন্দ্রের নামে 2,500 কোটি টাকা ব্যাংক ঋণ এবং সরকারকে কোনো বিদ্যুৎ না দিয়ে ক্যাপাসিটি চার্জ হিসেবে 4,495 কোটি টাকা নিয়েছে প্রতিষ্ঠানটি। নারায়ণগঞ্জের ডিজিটাল পাওয়ার অ্যান্ড অ্যাসোসিয়েট লিমিটেডের নামে 102 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের 60% শেয়ার ছিল ওরিয়নের। বাকি 40% মালিক বানান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও তার 3 ভাই মির্জা গোলাম কিবরিয়া, মির্জা গোলাম রাব্বানী ও মির্জা জিল্লুর রহমানকে। সিদ্ধিরগঞ্জের গোরাননগরে ডাচ বাংলা পাওয়ার অ্যান্ড অ্যাসোসিয়েট লিমিটেড নামে 100 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের 70% শেয়ারের মালিক ওরিয়ন গ্রুপ। বাকি 30% শেয়ার আলাউদ্দিন আহমেদ নাসিম ও তার ভাই জামাল উদ্দিন আহমেদের নামে। ওরিয়ন পাওয়ার সোনাগড় লিমিটেডে শামীম ওসমানকে 4% দিয়ে বাকি 96% ভোগ করছে ডিজিটাল পাওয়ার অ্যান্ড অ্যাসোসিয়েট লিমিটেড, যার মালিকানায় ওরিয়ন গ্রুপ, মির্জা আজম ও তার 3 ভাই। খুলনায় ওরিয়ন পাওয়ার রূপসা লিমিটেডের যৌথ মালিকানাতেও আছে প্রতিষ্ঠানটি। মুন্সিগঞ্জের গজারিয়ায় ওরিয়ন পাওয়ার ইউনিট 2 ঢাকা প্রকল্প অর্থ লোপাটের নজির সৃষ্টি করেছে। 635 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটির মালিকানায় রাখা হয় চীনের ফুজিয়ান লং এনার্জি কোম্পানি লিমিটেড ও দুবাইয়ের ফার্স্ট চেন এনার্জি। অবাক বিষয় হলো এই 2 বিদেশি কোম্পানিরই মালিক ওরিয়ন গ্রুপের ওবায়দুল করিম ও তার ছেলে সালমান ওবায়দুল করিম। বিদ্যুৎ কেন্দ্রটির জন্য 1076 কোটি টাকা ব্যাংক ঋণ নিলেও কোনো বিদ্যুৎ উৎপাদন হয়নি। প্রতিষ্ঠান দুটির মাধ্যমে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। বিদ্যুৎ খাতকে ব্যবহার করে একাধিক ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট করেছে ওরিয়ন গ্রুপ, এমন কিছু নথি এসেছে দেশ টিভির হাতে। ওরিয়ন গ্রুপের নিবন্ধিত 33 কোম্পানির মধ্যে 24টির নামে ব্যাংক ঋণ পাওয়া গেছে 11,470 কোটি 60 লাখ টাকা। এর মধ্যে 12টির নামেই রয়েছে 7,339 কোটি 60 লাখ টাকা, যার মধ্যে খেলাপি 1,239 কোটি 65 লাখ টাকা। অবশিষ্ট 4,131 কোটি টাকা ঋণ রয়েছে অন্য 12 কোম্পানির নামে। বিশ্লেষকরা বলছেন বিদ্যুৎ খাতে অর্থ লোপাটই ছিল ওরিয়ন গ্রুপের মূল লক্ষ্য। টাকাগুলা লোপাট করছে, যার জন্য এই বলাই হয়েছে ব্যাংক খেলাপি, ঋণ বা এই যে অর্থ পাচার, এর মারফতে এই ব্যবসাটা, এই বিদ্যুৎ খাতকে কেন্দ্র করেই এই ব্যবসাটা করছে এবং এটা অ্যালাউ করা হয়েছে রাষ্ট্রের প্রশাসন থেকে, রাষ্ট্রের রাজনৈতিক নেতৃত্ব থেকে, শীর্ষ নেতৃত্ব থেকে। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারকে নজর দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিদ্যুৎ খাতে দুর্নীতি অনিয়মে জড়িতদের আইনের আওতায় আনা গেলে দেশের অর্থ লুটপাটের চিত্র পাওয়া যাবে। শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা। Mr. Noodles, amazing taste. Mr. Noodles, enjoy the best. আশুলিয়ার শ্রমিকদের 2 গ্রুপের সংঘর্ষে মাস্কট গার্মেন্টসের এক নারী শ্রমিক মারা গেছে, আহত হয়েছে বেশ কয়েকজন। সকালে বন্ধ থাকা জিরাবো এলাকার কারখানাটির সামনে অবস্থান নেয় শ্রমিকরা। এ সময় পাশের রেডিয়েন্স গার্মেন্টসের শ্রমিকদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে এতে নিহত হয় রোকেয়া নামের এক শ্রমিক। এদিকে গাজীপুরের কালিয়াকৈর ও সারাবতের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করে শ্রমিকরা। শিল্প পুলিশ জানায় সকালে চন্দ্রার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এক পাশ আটকে দিয়ে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করে নায়াগা টেক্সটাইলসের শ্রমিকরা। বেক্সিমকো টেক্সটাইলসের শ্রমিকরাও বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নামে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে শিল্প পুলিশ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখতে চায় ভারত। 2 দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে এমন মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে তিনি আরও জানান, বাংলাদেশে যা ঘটছে তা তাদের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু প্রতিবেশী হিসেবে ঢাকার সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে চায় নয়াদিল্লি। প্রতিবেশীরা একে অপরের উপর নির্ভরশীল উল্লেখ করে 2 দেশের বাণিজ্য এবং জনগণের বোঝাপড়াও ভালো বলে মন্তব্য করেন তিনি। এই সম্পর্ক ভারত ধরে রাখতে চায় বলেও জানান জয়শঙ্কর।
বাংলাদেশে গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও আইনসম্মত রূপান্তরে সহায়তা করতে সবার এগিয়ে আসা উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস রিজার্ভ ভার্মা। সোমবার ওয়াশিংটন ডিসিতে এক অনুষ্ঠানে প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। ওয়াশিংটন ডিসি ভিত্তিক মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান হাডসন ইনস্টিটিউটে এই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক নিয়ে কথা বলেন রিচার্ড ভার্মা। এই সময় বাংলাদেশকে নিয়ে করা এক প্রশ্নের জবাবে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উত্তরণে সবার সমর্থন করা দরকার বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশের নতুন নির্বাচন এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদের বিষয়ে বাংলাদেশের জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে বলে জানান ভার্মা। একই দিনে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারো।